আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে খুব সংক্ষেপে দুটো কথা বলবো। সেটা হচ্ছে আমাদের গার্মেন্ট শিল্প। বিগত বলা যায় যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই আমাদের তৈরি পোশাক শিল্প অর্থনীতির একটা অন্যতম বড় উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে মানুষের কাছে। এবং হচ্ছে এই সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে তারাই চাকরি করেন যারা একেবারে নিম্নবিত্ত ফ্যামিলির যে সমস্ত লোকেরা আছেন তারা। এবং এখানকার শ্রমিকদের বেশিরভাগ অংশই হচ্ছে নারী শ্রমিক। এবং বাংলাদেশের নারীদের অর্থনীতির অন্যতম আয়ের উৎসই হচ্ছে এই গার্মেন্ট শিল্প। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে এই গার্মেন্ট শিল্প এখন বন্ধ হতে চলেছে। আমরা অনেকেই হয়তো মনে করতে পারি যে এই শিল্পটি বন্ধ হয়ে গেলে খুব একটা ক্ষতি হবে না বাংলাদেশের। এটা কেউ কেউ হয়তো মনে করতে পারি, কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তাই নয়। কারণ বাংলাদেশের এই গার্মেন্ট শিল্পটা যদি বন্ধ হয়ে যায়, সেটা কিন্তু আহ, রাষ্ট্রের তো ক্ষতি হবেই, সেই ক্ষেত্রে সমাজের বিশেষ করে নিম্নবিত্ত যে পরিবারগুলো আছে তাদেরকেও কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মাসুল গুনতে হবে। কারণ হচ্ছে এই গার্মেন্ট শিল্প দিয়েই কিন্তু এই পরিবারগুলো চলে। এই পরিবারের ছোট ছোট আশা, ছোট ছোট স্বপ্নগুলো চলে, বাস্তবায়িত হয় এই গার্মেন্ট শিল্প থেকে আসা ও অর্থ দিয়ে। তারা যে চাকরি করার সময় তারা যে বেতন পায়, যে মজুরি পায়, এই মজুরি দিয়েই কিন্তু তারা তাদের কাছের মানুষ কিংবা তারা তাদের পরিবার বর্গকে কিন্তু তারা চালিয়ে নিয়ে যান একেবারে আহ, নিশ্চিতভাবে। আমি যখন একটা শার্ট পরি তখন কিন্তু এটা বুঝতে পারি খুব ভালোভাবেই। আমি মনে মনে ভাবি নিশ্চয়ই আমার এই পরনের এই শার্টটাতে হয়তো কোনো ধরনের আমার কোনো ভাইয়ের হাতের ছোঁয়া লেগে আছে, অথবা আমার কোনো বোনের হাতের ছোঁয়া লেগে আছে। আমার এই পাঞ্জাবিটাতে হয়তো কোনো বোনের লুকায়িত স্বপ্নের নকশাগুলি বাস্তবায়িত হয়েছে, অথবা আমার এই যে আমি যে লুঙ্গি পরি বা প্যান্ট পরি, সেই প্যান্টেও হয়তো কোনো ভাই বোনের আহ, নরম এবং শক্ত হাতের ছোঁয়া হয়তোবা লেগে আছে, হয়তোবা না, অবশ্যই লেগে আছে। এটা ভেবে আমার অনেক বেশি গর্ব হয়। আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি, আসলে সেলিব্রিটি কিন্তু আহ, নায়ক নায়িকারা নয় সিনেমার। সেলিব্রিটি হচ্ছে শ্রমিকরা। তো বর্তমানে আমি যখন কথা বলছি তখন হচ্ছে 2024 12ই সেপ্টেম্বর। আমরা এখন খুব ভালোভাবেই বুঝতে পারছি যে নতুন একটি সরকার গঠিত হওয়ার পর আহ, শত্রুরা এই সরকারটাকে দমানোর জন্য অনেক চেষ্টা করছে বিভিন্নভাবে। কখনো বিদ্যুৎ নিয়ে সমস্যা তৈরি করছে, কখনো তারা আহ, বেগ- মানে কি বলে, নিরাপত্তা বাহিনীদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, কখনো কোনো কোম্পানিকে তারা মানে অসন্তোষ তৈরি করছে। এরকম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করছে এই সরকারকে ফল্ট করার জন্য বা ব্যর্থ করে দেওয়ার জন্য। ঠিক তেমনি গার্মেন্ট শিল্প হচ্ছে একটি। তারা যখন ওই সমস্ত ক্ষেত্রগুলোতেই সরকারকে অপদস্থ করতে ব্যর্থ হয়েছে, ঠিক তখনই কিন্তু এই গার্মেন্ট শিল্পকে তারা অন্যতম একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যেই আহ, কারণে প্রায় বাংলাদেশের কিছু 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 নয়, বেশ বড় একটা গার্মেন্টস ফ্যাক্টরির অংশ কিন্তু বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাচ্ছে। যদিও আহ, তাদের এই যে এই চেষ্টাটা সেটা খুব কমই বাস্তবায়িত হচ্ছে। কারণ সারা বাংলাদেশে আমরা জানি যে আমরা প্রথম আলো জরিপে যেটা দেখেছি যে 4114টি গার্মেন্টস ফ্যাক্টরি আছে সারা বাংলাদেশে, প্রথম আলো তথ্য অনুযায়ী। এবং সেখানে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী সারা বাংলাদেশে 50 লক্ষেরও বেশি শ্রমিক কাজ করছে। অবশ্য বাংলাদেশ সরকারের ব্যুরো যে রিপোর্টটা প্রকাশ করছে সেখানে 43 লক্ষেরও কিছু বেশি শ্রমিক কাজ করছে। তো যত লক্ষই কাজ করুক না কেন, একটা ক্ষুদ্র অংশকেই কিন্তু তারা দমিয়ে রাখতে পেরেছে। বাদ বাকি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর কাজ আল্লাহর রহমতে বা তাদের গৃহীত শক্ত পদক্ষেপের মাধ্যমে এই কাজগুলো বেশি হচ্ছে। মানে মানে এই যে তাদের এই ধ্বংসাত্মক চেষ্টা, সেটাকে কিন্তু খুব সহজেই দমন করা যাচ্ছে। অর্থাৎ শত্রুরা কিন্তু খুব খুব একটা তারা সফল হচ্ছে না তাদের জায়গা থেকে আর কি। তো এখন আমাদের মনে অনেকে প্রশ্ন জাগতে পারে, বা অনেকের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে, এই শিল্পটাকে
কোনোভাবেই কি রক্ষা করা যাবে না? শেষ পর্যন্ত কি শত্রুরা সফল হবে তাদের এই আগ্রাসন চালানোর জন্য? হ্যাঁ, সফল তো অবশ্যই শত্রুরা হবে যদি আমরা কিছু পদক্ষেপ গ্রহণ না করি। সেটা হচ্ছে প্রথমত শ্রমিকদেরকে মানে ১ নাম্বার উপায় হচ্ছে যদি আমরা সেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে চালু রাখতে চাই, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি আমরা সচল রাখতে চাই, আমরা যদি অর্থনীতির অন্যতম চাকায় পোশাক শিল্পকে বাঁচিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই কতগুলো পদক্ষেপ নিতে হবে। তন্মধ্যে ১ নাম্বার পদক্ষেপ হচ্ছে পোশাক শ্রমিকদের যে সমস্ত পোশাক কারখানায় যেসব শ্রমিক আছে তাদের মধ্যে ঐক্য থাকতে হবে এবং তারা যেখানে কাজ করে তারা কিন্তু জানে যে আসলে কে তাদের মধ্যে এই ফাটলটা ধরাচ্ছে। কারণ হচ্ছে একটা ইন্টারিম, এটা কিন্তু স্থায়ী কোনো সরকার নয়, এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নিশ্চয়ই কেউ না কেউ চেষ্টা করছে। তো তারা অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষের কাছে এই তথ্যগুলো দিয়ে দিতে পারে যে আমাদের এই বন্ধুটা বিপথগামী হয়ে যাচ্ছে, বা এই এই সুপারভাইজারটি আমাদেরকে উস্কানি দিচ্ছে, বা এই বাইরের এই বহিরাগত ব্যক্তিটি আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছে, আমরা যাতে শিল্পটাকে বন্ধ করে দিই, আমরা যাতে আমাদের কাজের ইস্তফা দিয়ে দিই। তো এগুলো এই তথ্য দিলে পরে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। ২ নাম্বার, শ্রমিক কিছু কিছু গার্মেন্টস সেক্টর আমরা জানি যে শত্রুতা করছে, কিন্তু এরকম কিছু গার্মেন্টস আছে যে গার্মেন্টসগুলো শ্রমিকরা সত্যিকার অর্থেই মালিকদের কাছ থেকে নিগৃহীত হয়ে আসছে, অত্যাচারিত হয়ে আসছে। ওই সমস্ত মালিকদের উচিত হবে খুব শীঘ্রই ওই সমস্ত শ্রমিকদের দাবিগুলোকে মিটিয়ে ফেলা, প্রয়োজন পড়লে তাদের গাড়ি বাড়ি বিক্রি করে হলেও তাদের অধিকারগুলো ফিরিয়ে দেওয়া। কারণ আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ইসলামেই কিন্তু আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরিটা দিয়ে দিতে হবে। তো আমাদের এই ভয়, আমাদের ধর্মবোধ যদি আমাদের মনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই উচিত হবে এই যে সমস্ত শ্রমিকদের পাওনা মালিকের কাছে এখনো জমা রয়েছে, অতি শীঘ্রই সেই পাওনাগুলো মিটিয়ে দিয়ে অন্তত সার্বজনীন শান্তির লক্ষ্যে বা সার্বজনীন উন্নতিকল্পে অবশ্যই শ্রমিকরা তাদের কাছে যে পাওনাটা পায় মালিকদের কাছে, মালিকদের উচিত হবে সেই পাওনাটা মিটিয়ে দেওয়া, সেটা অর্থনৈতিক হোক কিংবা অন্য যে কোনো পাওনাই হোক না কেন। ৩ নাম্বার হচ্ছে এই গার্মেন্টসের আশেপাশে এরিয়াগুলোতে গোয়েন্দা নজরদারি প্রচুর পরিমাণে বাড়াইতে হবে। কারণ বাংলাদেশের গোয়েন্দা বিভাগ কিন্তু অন্যান্য দেশের চাইতে অনেক বেশি ভালো আমার মতে, আমি যেটা বিশ্বাস করি। এবং এই গোয়েন্দা সংস্থার লোকেরা বেশ চৌখুশ। তো তারা যদি এই এই গোয়েন্দা নজরদারি বাড়ায়, তাহলে প্রকৃত অপরাধীকে সেটাকে অবশ্যই ফাইন্ড আউট করা যাবে। তো অবশ্যই সেই ক্ষেত্রে তাদেরকে গোয়েন্দা নজরদারি অবশ্যই বাড়াইতে হবে। এবং প্রয়োজন পড়লে ৪ নাম্বার উপায় হচ্ছে যে অবশ্যই সেনাবাহিনী দিয়ে এটাকে অন্তত মিনিমাম ১ মাস এর আশেপাশে প্রচুর পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে পুলিশের প্রতি মানুষের আস্থা বা বিশ্বাস এখনো ওইভাবে ফিরে আসে নাই, হয়তো আসবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পুলিশকে বর্তমান বাংলাদেশের মানুষরা যেরকম তুচ্ছতাচ্ছিল্যের চোখে দেখছে, আবার শত্রুরা এই মানুষের এই আবেগ, এই যে এই অবস্থাটাকে ব্যবহার করে তারা পুলিশের যে কোনো ক্ষতি করে ফেলতে পারে, এবং এতে করে পুলিশের মনের মধ্যে আবার একটা অনীহা তৈরি হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই পুলিশের সাথে সেনাবাহিনীকেও যৌথভাবে কাজ করতে হবে। প্রয়োজন পড়লেও সেনাবাহিনীর বড় একটা অংশকে অবশ্যই কাজে লাগাইতে হবে। ৫ নাম্বার হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের, আমরা যদি বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে চালু করতে চাই, প্রত্যেকটা শ্রমিকের আইডি কার্ড থাকতে হবে, ছবিযুক্ত আইডি কার্ড। এবং এই ছবিযুক্ত আইডি কার্ড নিয়ে শ্রমিকরা ঢুকলে প্রত্যেকে চেক আপ করতে হবে। অবশ্যই চেক আপ করে তার সাথে কোনো অস্ত্র আছে কিনা, তার সাথে কোনো কিছু আগ্নেয়াস্ত্র আছে কিনা, বা অন্য কোনো ক্ষতিকর এরকম কোনো বস্তু আছে কিনা যেটা এই গার্মেন্টস ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যেতে পারে, সেটা খতিয়ে দেখতে হবে আইডি কার্ড ধরে ধরে। আর ৬ নাম্বার হচ্ছে অবশ্যই নুসার্কেট সিসি ক্যামেরাগুলো সচল রাখতে হবে। প্রত্যেক গার্মেন্টস ফ্যাক্টরি সিসি ক্যামেরাগুলো সচল রেখে এবং এর মনিটরিং যে আওতা সেটা আরও বাড়াইতে হবে। তাহলে আমার মনে হয় যে শত্রুরা হয় পিছিয়ে পড়বে অথবা তাদের ফাঁদে ধরা দিবে, এবং এই মানে বাণিজ্য এলাকাগুলোতে শান্তি ফিরে আসবে।
এবং বন্ধ হয়ে যাওয়া যে গার্মেন্টস ফ্যাক্টরি সেগুলো চিরেই চালু হয়ে যাবে। আর হচ্ছে আর একটা কাজ করতে হবে 7 নাম্বার, যদি কেউ ধরা পড়ে তাহলে তাকে ধরে এনে জনসম্মুখে শাস্তি দিতে হবে। কোনো ধরনের আদালত না, মানে প্রয়োজন পড়লে মোবাইল কোর্ট বসাইতে হবে। মোবাইল কোর্ট বসানোর পর তাদেরকে একেবারে জনসম্মুখে গুলি করতে হবে অথবা ফাঁসি দিতে হবে, অথবা যে হাত দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিকের রুটি রুজি নষ্ট করতে চেয়েছে, যে হাত দিয়ে একটা গার্মেন্টস ফ্যাক্টরিকে বন্ধ করে অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরি মালিকদের মধ্যে ভয় তৈরি করেছে, সেই হাত কেটে ফেলতে হবে সবার সামনে। তাহলে মনে হয় অচিরেই আমাদের শিল্প কারখানাগুলোতে শান্তি ফিরে আসবে এবং শত্রুরা সাবধান হয়ে যাবে। তো এই পদক্ষেপগুলো অবশ্যই যদি গ্রহণ করেন, অবশ্যই এগুলো ঠিক। আমি যে পদক্ষেপগুলো বলছি এগুলো খুব প্রাথমিক পদক্ষেপ, হয়তো আপনারা ইতিমধ্যে গ্রহণ করেছেন। তারপরেও যদি কারো যদি মনে হয় যে কোনো একটা বাদ পড়ে গেছে তার মধ্যে, তাহলে অবশ্যই আপনারা এই পদক্ষেপের যে কোনো একটি অথবা সবগুলো বাস্তবায়ন করে আপনাদের আপনাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেটা চালাইতে পারবেন। এবং সর্বোপরি আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো চললে বাংলাদেশের শ্রমিকের পরিবারগুলো রক্ষা পাবে এবং বাংলাদেশের অর্থনীতির যে মূল চাকা সেটা আরও প্রচুর পরিমাণে ঘুরবে এবং আমরাই হব এশীয় উপমহাদেশ তথা বিশ্বের মধ্যে পোশাক তৈরিতে প্রথম। এই চেষ্টা যদি আমরা করতে পারি তো সব কিছুই শেষ হয়ে যাক, সমস্ত বিপদ চলে যাক। আমার শ্রমিক ভাই বোনেরা শান্তির মতে তাদের কাজে ফিরে আসুক এবং স্বস্তির সাথে তারা অর্থ উপার্জন করুন এবং হচ্ছে তারা তাদের প্রত্যেকের জায়গাটাকে ভালোবাসুন এবং তার নিজ নিজ দায়িত্বে তারা কাজ করুক নির্ভয়ভাবে। এবং হচ্ছে অবশ্যই কোনো রকম সন্দেহ দেখা দিলে তারা কর্তৃপক্ষকে জানাক, কেন তারা এই কাজগুলো করলে অবশ্যই বাংলাদেশের পোশাক শিল্পে শান্তি ফিরে আসবে, স্বস্তি ফিরে আসবে, ভয় কেটে যাবে, অর্থনীতির ক্ষেত্রে আরও এক ধাপে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ। তো আজ এটুকুই, আবার কথা বলবো অন্য কোনো ইস্যুতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।